স্নেহের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমরা সবাই জানো করোনা ভাইরাসের কারণে সারা দেশে লকডাউন চলছে। প্রায় 2 মাস হয়ে গেল সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এজন্য তোমাদের শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। আজকে একটু ভিন্ন আঙ্গিকে তোমাদের সামনে আসা, হয়তো তোমরা সামনে নেই। কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, তার ঐকান্তিক প্রচেষ্টায় অনলাইনে ক্লাসের ব্যবস্থা হয়েছে। তোমরা যে যেখানে আছো অনলাইনে আমাদের ক্লাসগুলো দেখে যেন তোমাদের পড়াশোনার কার্যক্রমকে চালিয়ে নিতে পারো, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি তোমরা বাসায় থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করে এই ক্লাসগুলো থেকে একটু হলেও উপকৃত হবে। আর তোমাদের পড়তে হবে, সমস্যাগুলো বের করে নিয়ে আসতে হবে, এবং যে কোনো সমস্যা তোমরা আমাকে ফোন দিবে, যে কোনো স্যারকে ফোন দিবে, প্রয়োজনে মেসেজ দিয়ে রাখবে। রসায়নে তোমাদের সমস্যা থাকলে প্লিজ তোমরা প্রবলেমগুলো আমাকে জানাও, বাই ফোন অর বাই মেসেজ। নেক্সট ভিডিও ক্লাসে আমি সেই সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর তোমরা জানো ছুটির মধ্যে তোমরা এখন কিন্তু ক্লাসের একটা চাপ থেকে মুক্ত। বাসায় হিউজ পরিমাণ সময় তোমাদের। তোমরা যদি এখন বাসায় বসে পড়াশোনা না করে সময় অপচয় করো, অবহেলা করে সময়টাকে কাটিয়ে দাও, তাহলে কিন্তু তোমরা বিপর্যয়ের মধ্যে পড়বে। ছুটিকে ছুটি যে মনে করলো সে হেরে গেল। ছুটিকে ছুটি মনে না করে বরং ছুটির প্রতিটি মুহূর্তকে তুমি পড়াশোনার মাধ্যমে কাজে লাগাও, এই সময়টাকে মূল্যায়ন করো। তাহলে দেখবে ছুটি শেষে তুমি আরও প্রাণবন্ত হয়ে এবং অপেক্ষাকৃত ভালো অবস্থানে যেতে পারবে। সেই শুভকামনা রইল। আশা করি তোমরা সময়ের সদ্ব্যবহার করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে আমি রসায়নের নবম ও দশম শ্রেণীর রসায়ন বিষয়ের 7ম অধ্যায় নিয়ে আলোচনা করব, রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ায় অসংখ্য রাসায়নিক রিঅ্যাকশন নিয়ে আলোচনা করা হয়েছে। ইতিপূর্বে ক্লাসে তোমরা এটা সম্পূর্ণরূপে শেষ করেছো। তারপরেও অনেকের কাছে প্রশ্ন, অনেকেই প্রশ্ন করেছে, স্যার জারণ বিজারণটা একটু কঠিন লাগে। আজকে রাসায়নিক বিক্রিয়ার এই ক্লাসে আমি তোমাদের জারণ বিজারণ সম্পর্কে আরেকটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা সবাই অবগত আছি যে জারণ বিজারণ কি। জারণ এবং বিজারণ একটা রাসায়নিক বিক্রিয়ার নাম, একটা প্রক্রিয়ার নাম, একটা ঘটনার নাম। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করে, ফলে ওই সংশ্লিষ্ট পরমাণু, অণু বা আয়নের ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায়, ঋণাত্মক চার্জের সংখ্যা কমে যায়। যদি কোনো মৌল, অণু, পরমাণু বা আয়নের ইলেকট্রন ত্যাগের ফলে তার এরকম অবস্থা হয়, তখন তার জারণ ঘটে। পক্ষান্তরে কোনো মৌল, যৌগ, অণু বা আয়ন যখন ইলেকট্রন গ্রহণ করে, তখন তার কি হয়? হয় ধনাত্মক চার্জ কমে যায় অথবা ঋণাত্মক চার্জ বেড়ে যায়। তখন ওই সংশ্লিষ্ট পরমাণু, অণু বা আয়নের বিজারণ ঘটে।
এক কথায় আমরা বলতে পারি জারণ হচ্ছে ইলেকট্রন ত্যাগ আর বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ। তাহলে জারণে কি ঘটে? ইলেকট্রনের ট্রান্সফার ঘটে, ত্যাগ ঘটে। আর বিজারণে কি ঘটে? ইলেকট্রন আনয়ন অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে। তাহলে জারণ বিজারণ বিক্রিয়ায় একটি পদার্থ ইলেকট্রন ত্যাগ করবে, অপর একটি পদার্থ ইলেকট্রন গ্রহণ করবে। এই ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণটা অবশ্যই একই সাথে ঘটবে। এক্ষেত্রে ক্লাসেও আমি তোমাদের এই চ্যাপ্টার পড়াতে গিয়ে অনেক উদাহরণ এনেছি যে কোনো ধনী ব্যক্তি সে দান করতে চায়, কিন্তু সে তখনই নিজেকে দাতা হিসাবে পরিচয় দিতে পারবে যদি কোনো অভাবগ্রস্ত ব্যক্তি বা ভিক্ষুক তার সামনে এসে সাহায্য চায়। যখন কোনো ব্যক্তি টাকা দান করলো আর অন্য কোনো অভাবগ্রস্ত ব্যক্তি সেই টাকা গ্রহণ করলো, তাহলে ত্যাগটা হবে, তার দান করাটা হবে জারণ, আর ওই ভিক্ষুক বা অভাবগ্রস্ত ব্যক্তির টাকা গ্রহণ করাটা হবে বিজারণ। আরো সহজভাবে বলি, মনে করো তোমার হাতে এই মুহূর্তে একটা কলম আছে, তুমি ওই কলমটা তোমার ছোট ভাইয়ের দিকে ছুঁড়ে মারলে। এবার তোমার ছোট ভাইটা ক্রিকেট খেলা ভালো পারে, সে কলমটা ক্যাচ করবে। এবার কলমটাকে আমি যদি ইলেকট্রন মনে করি, তাহলে তুমি কি করেছো? কলমটা ছুঁড়ে মেরেছো, মানে ইলেকট্রন ত্যাগ করেছো। তাহলে তোমার কি ঘটেছে? জারণ ঘটেছে। আর তোমার ছোট ভাই কলম ক্যাচ করেছে, মানে সে গ্রহণ করেছে কি? কলম যদি ইলেকট্রন হয় তাহলে সে ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে তার বিজারণ করেছে। ওকে, তাহলে আমরা মাথায় রাখবো জারণ মানে ইলেকট্রন ত্যাগ, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। যেমন মনে করো সোডিয়াম, সে যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার সোডিয়াম প্লাস আয়ন হয়, আমরা জানি। ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক চার্জ বাড়ে আর ঋণাত্মক চার্জ কমে যায়। যেমন ক্লোরাইড আয়নও কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে পারে, সেক্ষেত্রে কি হবে? তার ঋণাত্মক চার্জ কমে যাবে। মাইনাস ছিল একটা, সেটা এখন নাই, এখানে ছিল। তাহলে জারণ বিজারণে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের ফলে ওই পদার্থের ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের সংখ্যা কমবে বা বাড়বে, এটা মাথায় রাখতে হবে। আবার দেখো, যদি ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হবে? ক্লোরাইড আয়ন হবে। দুটি ক্লোরিন পরমাণু হলে দুটি ক্লোরাইড আয়ন হবে। তাহলে দুইটি ক্লোরাইড পরমাণু, মানে একটি ক্লোরিনে দুইটি ক্লোরিন পরমাণু থাকে, একটি ক্লোরিন অণুতে দুইটি ক্লোরিন পরমাণু থাকে, এজন্য আমরা এইভাবে লিখতে পারি। তো তাহলে সে দুটি ইলেকট্রন গ্রহণ করবে, দুইটি ক্লোরাইড আয়ন সৃষ্টি করবে। অর্থাৎ ইলেকট্রন গ্রহণের ফলে ঋণাত্মক চার্জ বাড়বে, ধনাত্মক চার্জ কমবে। ধনাত্মক চার্জ কমবে কিভাবে দেখায়? মনে করো সোডিয়াম প্লাস আছে একটা জায়গায়, সে ইলেকট্রন গ্রহণ করবে। ধনাত্মক সোডিয়াম প্লাস বা ধনাত্মক সোডিয়াম আয়ন যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হবে? তার ধনাত্মক চার্জের সংখ্যা কমে যাবে, সোডিয়াম শূন্যতে চলে যাবে। অর্থাৎ জারণ বিজারণ বুঝতে হলে জারণ সংখ্যা নির্ণয় করতে হবে আগে। যদি তুমি জারণ সংখ্যা বুঝতে পারো দেন জারণ বিজারণ ইজি। দেখবে কার ধনাত্মক চার্জের সংখ্যা বাড়ছে বা ঋণাত্মক চার্জের সংখ্যা কমছে। যে মৌলের ধনাত্মক চার্জের সংখ্যা বাড়বে, ঋণাত্মক চার্জের সংখ্যা কমবে, তার জারণ ঘটবে। যে ওই রাসায়নিক বিক্রিয়ায় যে আয়নের বা মৌলের ঋণাত্মক চার্জের সংখ্যা বাড়বে, ধনাত্মক চার্জের সংখ্যা কমবে, ওই মৌলের বিজারণ ঘটবে। এবার দেখো, আমরা বোর্ডে একটি সৃজনশীল দেখতে পাচ্ছি জারণ বিজারণের উপরে।
এটা নিয়ে আমরা একটু আলোচনা করলে আর একটু ক্লিয়ার হবে তোমাদের ধারণাটা, আশা করি। স্টেনাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড পরস্পরের সাথে বিক্রিয়া করে স্টেনিক ক্লোরাইড এবং ফ্রাস ক্লোরাইড উৎপন্ন করেছে। 2 নং বিক্রিয়াটি লক্ষ্য করি। মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করছে। ক হচ্ছে বিজারক কি? খ পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 যৌগের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয় করো। গ ব্যাখ্যা করো 1 নং বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে, ইলেকট্রনের ট্রান্সফার হয়। ঘ 2 নং বিক্রিয়ার প্রকৃতি বিশ্লেষণ করো, যে 2 নং বিক্রিয়াটি কোন কোন ধরনের রিঅ্যাকশন সেটা ব্যাখ্যা করো। এবার দেখো ক নম্বরের প্রশ্ন বিজারক কি? যেহেতু বিজারক আমরা জারণ বিজারণ বুঝলাম, তাহলে বিজারক কি? বিজারক জারক, জারক বিজারক আর জারণ বিজারণ একই জিনিস নয়, মনে রাখতে হবে। জারণ বিজারণ হচ্ছে একটি ঘটনার নাম, এটা বিক্রিয়ার নাম, একটা বৈশিষ্ট্যের নাম। আর জারক বিজারক হচ্ছে পদার্থের নাম। কি বললাম? জারণ বিজারণ হচ্ছে একটা ঘটনার নাম, আর জারক এবং বিজারক যখন ক আসবে লাস্টে, জারক বিজারক, জারক বিজারক মানে একটা পদার্থের নাম। অর্থাৎ যখন কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করবে, ওই ত্যাগ করার ধর্মটা হচ্ছে জারণ। যে ত্যাগ করবে তাকে তাহলে কি বলবো? যখন কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করবে, এই ঘটনাটা ইলেকট্রন গ্রহণ করাটা সেটা কি? বিজারণ। যে ইলেকট্রন গ্রহণ করলো সে কি করবে? তার নাম কি? তাহলে কোনটা জারক হবে, কোনটা বিজারক হবে? যদি কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাহলে ওই পদার্থের জারণ ঘটে। এখন যে পদার্থের জারণ ঘটলো, সেই ইলেকট্রন ত্যাগ করলো, সেই ত্যাগকৃত ইলেকট্রন কি অবশ্যই কেউ গ্রহণ করেছে। এবার যে পদার্থ ইলেকট্রনটা গ্রহণ করেছে তার কি ঘটবে? বিজারণ। তাহলে যে পদার্থ অন্যের কি ঘটায়? বিজারণ ঘটায়, নিজে জারিত হয়, তাকে বলা হয় বিজারক। যে রাসায়নিক পদার্থের কি ঘটে? অন্যকে বিজারিত করে, নিজে জারিত হয়, তাকে বলা হবে বিজারক। তো অন্যকে বিজারিত করতে হলে কি করতে হবে? তাকে ইলেকট্রন দিতে হবে। এজন্য যে রাসায়নিক পদার্থ কোনো পদার্থকে ইলেকট্রন ত্যাগ করে বা টান করে এবং ওই পদার্থের বিজারণ ঘটায় আর নিজে জারিত হয়, তাকে বিজারক পদার্থ বলে। পক্ষান্তরে জারকের সংজ্ঞাটাও শোনো। যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, ফলে যার কাছ থেকে গ্রহণ করলো তার জারণ ঘটায়, এবং নিজে গ্রহণ করেছে মানে কি উল্টা, নিজে সে বিজারিত হয়। তাহলে আমরা কি বলতে পারি? যে পদার্থ অন্য পদার্থকে জারিত করে এবং নিজে বিজারিত হয় তাকে জারক পদার্থ বলে। এবার আসো, আমি এই জারক এবং বিজারকে যেন তোমাদের প্যাচ না লাগে, গুলিয়ে না যায়, এই জন্য একটা উদাহরণ বারবার দেই। যে একজন খুনি, সে কখনো নিজেকে খুন করে খুনি হয় না, সে কি করে? অপরকে খুন করে। খুনি যেমন অপরকে খুন করে নিজে খুনি হয়, জারক তেমন অপরকে জারিত করে নিজে জারক হয়, মানে নিজে বিজারিত হয়। জারক অপরকে জারিত করে নিজে বিজারিত হয়, এজন্য সে জারক। বিজারক অপরকে বিজারিত করে, নিজে কখনো বিজারিত হয় না, অপরকে বিজারিত করে নিজে জারিত হয়। উদাহরণ হিসাবে আমরা এভাবে লিখতে পারি, যেমন সোডিয়াম, এই ইলেকট্রনটাই যদি ক্লোরিন গ্রহণ করে, ক্লোরাইড আয়ন,
কি দেখতে পাচ্ছি, সোডিয়াম, একটি সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক সোডিয়াম আয়নে পরিণত হয়েছে। ঠিক ওই ইলেকট্রনটি ক্লোরিন পরমাণু গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। তাহলে কি দাঁড়ালো, সোডিয়াম, দুইটি সোডিয়াম পরমাণু একটি ক্লোরিন অণুর সাথে বিক্রিয়া করে 2 অণু সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করে। এই বিক্রিয়ায় সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সোডিয়াম কি, এখানে 0, এখানে +1, এখানে 0, এখানে -1। আমরা কি দেখতে পাচ্ছি, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে, ফলে তার ধনাত্মক চার্জ বেড়ে গেছে, দ্যাট ইজ সোডিয়ামের জারণ ঘটেছে। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করার ফলে তার কি হয়েছে, ঋণাত্মক চার্জ বেড়ে গেছে। তাহলে ক্লোরিনের কি ঘটেছে, বিজারণ ঘটেছে। এবার সোডিয়াম কি করলো, ক্লোরিনকে ইলেকট্রন দিয়ে দিল। তাহলে সোডিয়াম ক্লোরিনকে ইলেকট্রন দেওয়ায় ক্লোরিনের কি ঘটলো, বিজারণ। যেহেতু সোডিয়াম ক্লোরিনকে ইলেকট্রন দান করেছে, ফলে ক্লোরিন বিজারিত হয়েছে বা বিজারণ ঘটেছে, আর সোডিয়ামের হয়েছে জারণ, উল্টাটা। তাহলে সোডিয়াম হবে বিজারক, এখানে সোডিয়াম বিজারক। আর ক্লোরিন ঠিক সেম, ক্লোরিন সোডিয়াম থেকে ইলেকট্রন নিয়েছে, তো সোডিয়াম থেকে যদি ইলেকট্রন নিজের দিকে নিয়ে নেয়, সোডিয়ামে কি ঘটবে, জারণ। তাহলে সোডিয়ামকে জারিত করতে সাহায্য করলো কি, ক্লোরিন। তাহলে ক্লোরিন যেহেতু সোডিয়ামকে জারিত করেছে, নিজে উল্টাটা বিজারিত হয়েছে, অতএব ক্লোরিন হবে জারক। এবার আশা করি জারক এবং বিজারক, জারণ এবং বিজারণের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে। এবার নেক্সট কোশ্চেন দেখো, তোমরা ওরা উঠিয়ে নিতে পারো। এবার দেখো খ নাম্বারে কি ছিল, পটাশিয়াম ডাইক্রোমেট K2 Cr2O7 এর কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয়। অনেক সময় মোটা অক্ষরে লেখা থাকে ব্লক, অনেক সময় নিচে দাগ দেওয়া থাকে, উপরে দাগ থাকে, অনেক সময় কেন্দ্রীয় মৌল কথাটা উল্লেখ থাকে, মনে রাখবা কেন্দ্রীয় মৌল। এখন অনেকেই বুঝতে পারে না বা প্রশ্ন করে, স্যার কেন্দ্রীয় মৌল কি, কিভাবে বুঝবো যে কোনটা কেন্দ্রীয় মৌল। একটি যৌগে যে মৌলগুলোর সমন্বয়ে ওই যৌগটা তৈরি, একটি যৌগে কোন কোন মৌল বিদ্যমান, ওই মৌলগুলোর মধ্যে যার যোজনী বেশি সে হবে কেন্দ্রীয় মৌল। যার যোজনী বেশি সে হবে কি, কেন্দ্রীয় মৌল। যেমন বলতে পারি, তোমাদের বান্ধবীদের মধ্যে যার গ্রহণযোগ্যতা বেশি, দেখবে তার বান্ধবী বেশি, তার পাশে তাকে কেন্দ্র করে চারপাশে সবাই ভিড় করে, তার কাছ থেকে কথা শুনতে চায়, তাকে সবার ভালো লাগে, মানে গ্রহণযোগ্যতা যার বেশি সে হচ্ছে কেন্দ্রীয় চরিত্র। ঠিক তেমন একটি যৌগে মৌলগুলোর মধ্যে যার জারণ যোজনী বেশি সে হবে কেন্দ্রীয় মৌল। তাহলে এখানে পটাশিয়ামের যোজনী 1, অক্সিজেনের যোজনী -2 বা জারণ সংখ্যা -2, ক্রোমিয়ামের যোজনী 1 থেকে 7 পর্যন্ত হয়। তাহলে কি বলতে পারি, এখানে কে কেন্দ্রীয় মৌল, হ্যাঁ অবশ্যই ক্রোমিয়াম। এত এর কেন্দ্রীয় মৌল X ধরে নিলাম, ধরি এত এর কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা X। এবার এই যৌগটি কোনো আয়ন না নিরপেক্ষ যৌগ, কোনো রেডিক্যাল যৌগমূলক নাকি কোনো যৌগ, নিরপেক্ষ যৌগ। এটা একটি নিরপেক্ষ যৌগ। যদি নিরপেক্ষ যৌগ হয়
তাহলে যার সামগ্রিক চার্জের সমষ্টি, সামগ্রিক চার্জের সমষ্টি 0। মৌল, এই যৌগে মৌলগুলো যে পরিমাণ চার্জিত অবস্থায় আছে তাদের সামগ্রিক চার্জের সমষ্টি কত হবে? 0। তাহলে শর্ত মতে বা প্রশ্ন অনুসারে, শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি? অবশ্যই এখানে এটা উল্লেখ করতে পারি আমরা যে পটাশিয়ামের জারণ সংখ্যা, যদি একটু ডিটেলস লেখো আবার না হলেও হবে। অক্সিজেনের জারণ সংখ্যা -2, পটাশিয়ামের +1, আর ক্রোমিয়ামের ধরে নিয়েছি কত? x। কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা x, ক্রোমিয়াম এর জারণ সংখ্যা x ধরে নিয়েছি। তাহলে কি হয়? শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি? ক্রোমিয়াম আছে 2টা, পটাশিয়াম 2টা, অক্সিজেন 7টা। তাহলে পটাশিয়াম +1 গুণন 2 যোগ ক্রোমিয়াম x গুণন 2 যোগ অক্সিজেন -2 × 7 সমান সমান সামগ্রিক চার্জ 0। এবার সামগ্রিক চার্জ যদি তাদের 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি? বা +1 এর সাথে 2 গুণ করলে +2, +2x -14 0, 2x - 12 0, 2x = 12, অতএব x = 6। জারণ সংখ্যা সব সময় ধনাত্মক অথবা ঋণাত্মক হয়, প্লাস অথবা মাইনাস হয়। এজন্য পরে লেখার সময় যেন ভুল না হয় সেজন্য প্লাস চিহ্নটা দিয়ে গেলে ভুলের সম্ভাবনা নাই। এখানে প্লাস না থাকলেও হবে, পরে লেখার সময় প্লাস লিখতেই হবে। অতএব K2Cr2 O7 এর কেন্দ্রীয় মৌল ক্রোমিয়াম এর জারণ সংখ্যা +6। ওকে, এভাবে আমরা যে কোনো যৌগের কেন্দ্রীয় মৌল বা যেটা উল্লেখ থাকবে সেই মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে পারবো। এবার দেখো, যদি এখানে আয়ন হতো Cr2O7 2- এর জারণ সংখ্যা বলতো, তাহলে কি হতো? এই যৌগমূলকে উপস্থিত সকল মৌলের জারণ সংখ্যার যোগফল তাদের চার্জের সমান, অর্থাৎ এখানে তখন 0 না হয় -2 হতো। 0 না হয় কি হতো? -2। আর এখানে K2 থাকলে কি হবে? 0। চার্জ যত তত, অর্থাৎ আয়নের ক্ষেত্রে আয়নে উপস্থিত মৌলগুলোর বা পরমাণুগুলোর চার্জের সমষ্টি তার আয়নের সমান, ওই আয়নের চার্জের সমান। আয়নের চার্জ যদি +1 হয় প্লাস সমান সমান +1, যদি -2 হয় সমান সমান -2, যদি +3 হয় সমান সমান +3 ইত্যাদি। ওকে, তোমরা সবাই এটা ভালো পারো। এটা যাদের এখন একটু প্রবলেম আছে তাদের জন্য কাজ দিবে। সবাই সমান নয়, যারা একটু পিছিয়ে আছো তারা আর যেন পিছিয়ে না থেকো। এই সুযোগে যত জারণ সংখ্যা নির্ণয় আসছে বইয়ে সবগুলো প্র্যাকটিস করে ফেলবে, কারণ প্র্যাকটিসই তোমাকে এগিয়ে নিতে পারবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ইয়েস, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা কি ছিল? যারা প্রশ্ন উঠিয়ে নিয়েছো বুঝতে পারবে। আমি উপরের দিকে মুছে দিচ্ছি। পরের কোশ্চেনটা ছিল ব্যাখ্যামূলক কোশ্চেন, গ নম্বরে। গ নম্বর কোশ্চেনটা ছিল 1 নং বিক্রিয়ায় দেখাও যে ইলেকট্রনের স্থানান্তর ঘটে। এই প্রশ্নটা এভাবে না এসে এভাবেও আসতে পারত। দেখাও যে 1 নং বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটে, 1 নং বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটে, অথবা 1 নং বিক্রিয়ায় জারণ বিজারণ যুগপৎ ঘটে। তাহলে প্রশ্নটা 3 ধরনের হতে পারে। আমরা দেখলাম যে জারণ বিজারণ ব্যাখ্যা করো,
1 নং বিক্রিয়াটি কোন ধরনের এবং কেন ব্যাখ্যা করো। আর 1 নং বিক্রিয়াটিতে ইলেকট্রনের স্থানান্তর ঘটে অথবা জারণ বিজারণ ঘটে অথবা কি যুগপৎ ঘটে। মূলত কোশ্চেনগুলোর অ্যান্সার একই হবে। এবার আসো গ নাম্বারে কি হয়, তাহলে কি করব, সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়াটা একটু লিখে নেই। দেখো তোমরা অনলাইনে সকল ক্লাস বাসায় বসে যখন দেখবে অবশ্যই সুন্দরভাবে বসে ক্লাসের প্রস্তুতি নিয়ে বসবে, খাতা কলম রেডি করে পড়তে বসবে এবং যেগুলো লিখতে বলা হয় লেখা হয় বোর্ডে সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে। প্রয়োজনে